প্রথমত যে বলা দরকার সেটা হলো ইংরেজি কোনো একটা সাবজেক্ট না, এটা শুধুমাত্র সাবজেক্টই না, এটা একটা ভাষা। তো ভাষাকে অবশ্যই ভাষার মতো করে শিখতে হয়। এটাকে কোনোভাবেই রুলস রেগুলেশন ইত্যাদি দ্বারা কখনো কোনো ভাষা শেখা যায় না। কারণ আমরা ছোটবেলা থেকেই জানি যে আমাদের মাতৃভাষা বাংলা। তো আমরা বাংলা ভাষাও শিখে এসেছি, কিন্তু কোনো রুল ধরে না, অটোমেটিকলি পরিবেশের সাথে সাথে থাকতে থাকতে শিখে গেছি। তো এটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে রুলস দিয়ে কোনো কিছু হয় না, বা এটা মনে রাখা সম্ভব না। কারণ কখন কোন পরিস্থিতি গিয়ে তুমি কোন কথা বলতে হবে সেটা তুমি নিজেও জানো না, কেউ জানে না। তো আমরা যদি বিষয় যদি সিকোয়েন্স অনুযায়ী শিখি তাহলে এই ব্যাপারটা ইউজ খুবই ইজিবল হবে। তো ইজিবল করার জন্য আমি তোমার সাথে পাঠাচ্ছি ইংলিশ থেকে। তো ইংরেজি যেহেতু একটা ভাষা, তা প্রত্যেকটা ভাষায় মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ডিরেক্ট কথা বলতে পারে না। ডিরেক্ট কি করে, কোনো কথা বলে না। প্রত্যেকটা মানুষের জন্মের পর একটা শিশু থাকে। তো যখন একটা শিশু জন্ম নেয়, জন্মানোর পর সে কিন্তু ডিরেক্ট কথা বলতে পারছে না। সে আওয়াজ করে, কান্নাকাটি করে, সাউন্ড দেয় অনেক ধরনের। তো প্রথমত যদি বলা যায় যে ইংরেজি কি, হোয়াট ইজ ইংলিশ, তো প্রথমে বলা যায় যে ইংরেজি কোনো ধরনের সাবজেক্ট না, এটা প্রথমত এটা একটা ভাষা। ইংলিশ হলো একটা ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ। তো একটা বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পর সে কোন ভাষায় জন্মগ্রহণ করলো, ইংরেজি ভাষায় ধরা গেল। যখন আমরা দিব সেটা হয়ে যাবে লেটার। তার মানে এই ধ্বনি বা এই সাউন্ডটাকে যখন আমরা লিখবো তখন সেটা হয়ে যাবে লেটার বা ধ্বনি সাংকেতিক চিহ্ন। এবার যদি বলা যায় এই লেটারের একটা গ্রুপ দিব, যেমন ডি একটা লেটার, বির সাথে ও নেব, এটার কোনো ধরনের অর্থ নাই। তার মানে লেটারের একটা গ্রুপ কিন্তু এটা অর্থ নাই। আর লেটারের গ্রুপ যখন পাশাপাশি বসে অর্থ দিবে তখন এটাকে বলা যাবে ওয়ার্ড। আর এসব ওয়ার্ড গুলোই যখন পাশাপাশি বসে তখন কিন্তু সেন্টেন্স ক্রিয়েট হয় না, সেন্টেন্স অনেক দূরে। তাই জানতে হবে যে ওয়ার্ডের পর কি হয়। ওয়ার্ড থেকে একটা বাচ্চা যখন সাউন্ড করে তখন লিখলাম, সেটা হয়ে যায় লেটার। আর লেটারের গ্রুপ দিয়ে যখন সে অর্থবোধক কোনো সাউন্ড করবে সেটা হয়ে যাবে ওয়ার্ড। আর ওয়ার্ডের গ্রুপ দেবো কি হবে, না না সরকার, এটা কখনোই সেন্টেন্স না। দেখো কি হয়, আমি দিলাম এ বয়, এ বয় একজন বালক, এটা কি সেন্টেন্স? কোন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে? এটা কখনোই করে না। আবার বলতে পারি না এ ব্যাড বয়, অথবা দিতে পারি এ গুড বয়। তো এটা কি হয়ে গেল, পুরোটা এ ব্যাড বয়। তো এটা পুরোটাই কখনো একটা সেন্টেন্স হতে পারে না। সেন্টেন্স হতে গেলে তাকে একটা ক্লজ হতে হবে। তাহলে এটা কি, এটা হলো একটা গ্রুপ। কিসের গ্রুপ, লেটারের? কখনোই না, এটা লেটারের গ্রুপ না, এটা হলো ওয়ার্ডের গ্রুপ। দেখো ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। তো এই ওয়ার্ডের গ্রুপটাকে বলা হয় ফ্রেজ। তো ওয়ার্ড থেকে যখন গ্রুপ তৈরি হয় তখন সেটা কি হয়, ফ্রেজ। এখন দেখো এ ব্যাড বয়, এটাকে যদি আমি নতুন করে আবার লিখি, এ ব্যাড বয়। তো এতক্ষণ আমরা জানলাম যে এটা একটা ফ্রেজ। এখন আমরা লিখতে পারতাম অন্যভাবে, যেমন ওয়ার্ড আরো লিখতে পারতাম। এটা একটা ওয়ার্ড আর এটা একটা ফ্রেজ। এটা কিন্তু কোনো ধরনের সেন্টেন্স মেক করেনি। তো এটার সাথে যখন আমরা এই ফ্রেজ অথবা এইসব ওয়ার্ড, এরকম নাউন জাতীয় ওয়ার্ড অথবা প্রোনাউন জাতীয় ওয়ার্ডের সাথে আমরা যখন একটা ভার্ব ইউজ করতে পারি, যেমন এ বয়, এ ব্যাড বয় ক্যান হেল্প ইউ। দেখো এখন কিন্তু ভার্ব আছে, সাথে সাবজেক্টও আছে। আমি দিলাম ওয়াটার ইজ ক্লিন। এখন দেখো এটা এবার সাবজেক্ট হয়ে গেল আর এটা হয়ে গেল ভার্ব। এতক্ষণ কিন্তু এটা সাবজেক্ট ছিল না। তার মানে যখন সাবজেক্টের সাথে একটা ভার্ব থাকে, আমি বুঝে সাবজেক্ট কি এবং ভার্ব কি। দেখো এই যে আমি তোমার সামনে কথা বলছি, তাই না? কথা বলছি।
তো আমার কাজটা কি কথা বলা, তোমার কাজটা কি কথা শোনা। ধরো তোমার নাম আবির, তো তোমার নাম শুধু আবির, আমি কোনো কিছু ইউজ করলাম না সাথে, তুমি কি কোনো সাবজেক্ট হতে পারছো? পারো না। কারণ সাবজেক্ট তখনই হবে যখন সেটার একটা ক্রিয়া থাকবে, মানে অ্যাকশন থাকবে, তখনই সেটা সাবজেক্ট হয়। তো এতক্ষণ পর্যন্ত ফ্রেজ ছিল, এতক্ষণ পর্যন্ত এটা ওয়ার্ড ছিল। তো আমি সাবজেক্ট কিভাবে তৈরি করলাম, যখন এটার সাথে একটা অ্যাকশনকে যোগ করলাম, মানে ভার্বকে ইউজ করলাম, তো তখনই সেটা কি হলো, সাবজেক্ট হলো। আর সাবজেক্ট ভার্বের কম্বিনেশনকে বলা হয় এখনো না, এখন অনেক দূরে। তাহলে ফ্রেজের সাবজেক্ট নাই, ভার্বও নাই, সাবজেক্টও নেই, ভার্বও নেই। যখন সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে তখন সেটা হয়ে যায় ক্লজ। কি হয়ে যায়? ক্লজ। তো সিকোয়েন্সটা যদি আবার ধরি, আমরা নতুন করে একটা সামারি দিই, তাহলে দেখা যাবে এরকম হবে না। দেখো তো, যে ইংলিশ হলো একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা শুরু হয় সাউন্ড থেকে। সাউন্ড গুলোকে যখন লিখবো তখন সেটা হয়ে যায় লেটার। লেটারের গ্রুপ যদি অর্থ দেয় সেটা হয়ে যায় ওয়ার্ড, আর ওয়ার্ডের গ্রুপ থেকে কি ফ্রেজ। গুড। ফ্রেজের সাবজেক্টও নাই, ভার্বও নাই। সাবজেক্ট ভার্ব দিছিলাম, কি হয়ে গেছিল? ক্লজ। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে ক্লজের মধ্যে সাবজেক্টও আছে, ভার্বও আছে। If she came, I would meet her. If she came, যদি সে আসতো আমি দেখা করতে পারতাম। তো দেখো এই জায়গাটা যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখো এখানে একটা ভার্ব, আর ভার্বের থাকে কি থাকে, ভার্বের একটা ডুয়ারও থাকে, মানে ওর একটা মালিক থাকে ওই অ্যাকশনটা করে দেওয়া। তার মানে এই ভার্বের অ্যাকশনটা যে করে দেয় তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট ভার্বের কম্বিনেশনকে বলা হয় ক্লজ। রাইট? এবার আবার সামনে দিই, এই দেখো সাবজেক্ট, আবার দেখো সাবজেক্টের ভার্ব, তার মানে আবার সাবজেক্ট ভার্বের কম্বিনেশন কি হয়ে গেল? ক্লজ। তাহলে যদি কোশ্চেন করা হয় এই পুরোটা পর্যন্ত কয়টা সেন্টেন্স আছে? কয়টা? দুইটা না, একটা। দেখো বোঝার চেষ্টা করো যে এইটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আমি যদি তোমাকে বলি if she came, যদি সে আসতো, যদি সে আসতে পারতো, যদি সে কান্না করতো, যদি সে খেলতো, তো এই ধরনের যদি আমি তোমাকে ক্লজ বলি, তুমি কি পুরোটা ক্লিয়ার? আচ্ছা, যদি তোমার সাথে আমার দেখা হতো, কিছু বুঝলে? বুঝো না। তো এটা পুরোটাই ফুললি ভাবে কোনো সেন্স দেয় না। তো এটা একটা কোনো কিছুর উপর পরবর্তী স্টেটমেন্টের উপর ডিপেন্ডেবল, রাইট? ডিপেন্ড করতেছে আরেকটা স্টেটমেন্টের উপর, আরেকটা সেন্সের উপর। এটা ফুল সেন্স দেয় না, কিন্তু সেন্স দেয় এবং স্টেটমেন্ট দেয়। সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু পুরোটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এখন আমি এটা বাদ দিই, কি লেখা? আই উড মিট হার, আমি তার সাথে দেখা করতে পারতাম। তো আমি তোমাকে বললাম আমি তোমার সাথে দেখা করতে পারতাম, তুমি কি ক্লিয়ার না? অবশ্যই সেন্সটা ক্লিয়ার। কিন্তু আমি যদি তোমাকে বলতাম যদি তুমি আসতে, তুমি একদমই ক্লিয়ার ছিলে না। তো দেখো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, কিন্তু এই স্টেটমেন্ট বা এই ক্লজটা পরবর্তী ক্লজ, বা আমি চাইলে এই ক্লজটাকে আগে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। হয় পরবর্তী ক্লজ বা তার পূর্ববর্তী ক্লজ। তার মানে এই ক্লজটা অন্য কোনো ক্লজের উপর, অন্য কোনো স্টেটমেন্টের উপর, অন্য কোনো কথার উপর নির্ভরশীল, ডিপেন্ডেবল, রাইট? সো এই ক্লজটাকে আমরা তাহলে বলতে পারি না ডিপেন্ডেবল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। তাহলে এই ক্লজটার নাম দিলাম আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। আর অন্যদিকে এই ক্লজটা যেহেতু ক্লজ, এটার নাম দিতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে এটা স্বাধীন, এটা পরাধীন, এটা এটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো দেখো আমরা ক্লজ কয় ধরনের পেয়ে গেলাম? দুই ধরনের, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তো দেখো আমি তোমাকে যদি বলতাম আমি তোমার সাথে দেখা করতে পারতাম, আমি ভাত খাই, আমি সিনেমা দেখি, তো এই ধরনের ক্লজগুলোতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। এটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, কিন্তু এটা পারে না।
তার মানে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা টেকনিক্যালি বলতে পারি সেন্টেন্স। কি বলতে পারি? সেন্টেন্স। তো দেখো ইংরেজি যেহেতু ভাষা, আমাদেরকে এর সিকোয়েন্স ধরে ধরে আগাতে হবে। সিকোয়েন্স ছাড়া তুমি কখনো ইংরেজিতে ভালো করতে পারবে না। হাজার হাজার রুলস আছে, তুমি রুলস সবগুলো মনে রাখতে পারবে না, কারণ তুমি একজন মানুষ, তুমি রোবট না। তো মানুষের কাজ কখনো মুখস্থ করে কোনো কিছু শেখা না, সেটাকে বুঝে শেখা। যেমন আমরা যদি বলি যে কোনো কিছু চুরি হয়ে যাওয়ার পর বা হারিয়ে যাওয়ার পর আমরা ওই জিনিসটা মূল্য বুঝি, কারণ তখনই ওই জিনিসটার উপর শিক্ষাটা পাই। এটা বলে বাস্তবিক প্রয়োগ বা শিক্ষা। তো তোমাকে ইংরেজিটাও শিখতে হবে ঠিক সেইভাবে, প্র্যাকটিক্যাল হবে, পুরো মুখস্থ করে না। ওকে।